30 বছরের উপরে এই গাড়িটা চলতেছে। ফিল্টার যদি বাতাসের সাথে যে বালুগুলো থাকে বা ময়লা থাকে ফিল্টার করতে না পারে, এটা কিন্তু ইঞ্জিনে চলে যায়। প্রতিদিন সকালে চামচ দিয়ে রেডিয়েটারে পানি ঢালতেছে বা 2/3 ফিল করতে ঠান্ডা অবস্থায়, তাহলে যখন গরম হবে তখন ওটা বেড়ে আলটিমেটলি এফ পর্যন্ত আসবে। এই কোডটা SMS করে এই নাম্বারে দিলে একটা ফিরতি SMS আসে, যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন ইঞ্জিন অয়েলটা আসল কি নকল। জেনুইন ব্রেক প্যাড এবং রেগুলার ইন্টারভালে ব্রেক সার্ভিসিং। ব্রেক প্যাডের ক্ষেত্রে যেরকম একদম জেনুইন প্যাড ইউজ করা উচিত, তারপরে হেডলাইটের ক্ষেত্রে যেমন জেনুইন হেডলাইট ইউজ করা উচিত, সাসপেনশনের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা একটু খরচ কমাইতে পারেন। যে আমার গ্যাস হয় নাই, তাও আমি গ্যাস্ট্রিকের একটা ওষুধ খাইয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি গাড়ির মেনটেনেন্স নিয়ে কথা বলবো। তো প্রথমে এই গাড়িটা একটু পরিচয় দিই। এটা হচ্ছে A100 বা টয়োটা করোলা এসি লিমিটেড। এটা 1993 মডেল, মানে অলমোস্ট 30+ ইয়ার্স। তো মেনটেনেন্সের ব্যাপারে কথা বলার জন্য এই গাড়িটা আমি চুজ করছি এই কারণ গাড়িটা এখনও অনেক ভালো একটা কন্ডিশনে আছে। আর আমাদের দেশে আমরা গাড়ির কাজের ক্ষেত্রে বা মেনটেনেন্সের ক্ষেত্রে নির্ভর করি নিজের ড্রাইভারের উপর, অথবা যদি কোনো বিশ্বস্ত মেকানিক থাকে তার উপর, অথবা কোনো ওয়ার্কশপের উপর। তো অবশ্যই একটা মেকানিকই গাড়ির কাজ করবে, কিন্তু গাড়ির ওনার হিসেবে কিছু জেনারেল নলেজ থাকা দরকার, বা মেনটেনেন্সের বেসিক্স বলতে পারেন। তো আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে খেয়াল করেন এই ক্যাপটা, এটা হচ্ছে রেডিয়েটার ক্যাপ। এটা হচ্ছে রেডিয়েটার কাজ কি? রেডিয়েটার ইঞ্জিনটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো এই ক্যাপটা কিন্তু গরম অবস্থায় কখনোই খুলবেন না। আর এটা হচ্ছে রিজার্ভার রেডিয়েটারের। যদি কখনও ভিতরে কুলেন্ট দিতে হয়, কুলেন্ট কমে, তখন এখান থেকে আপনারা ঢালতে পারবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা অনেক সময়, ইভেন আমারও আরও অনেক আগে ড্রাইভার যখন চালাইতো গাড়ি, তখন আমি দেখতাম প্রতিদিন সকালে চামচ দিয়ে রেডিয়েটারে পানি ঢালতেছে। তো আমি জিজ্ঞেস করতাম যে কেন? তো বলতো যে পানি কমে গেছে। আসলে এটা পানি কমছে কিনা এটা আপনারা গরম অবস্থায় বুঝতে পারবেন না, কারণ ইঞ্জিন যখন গরম হবে তখন ওই কুলেন্টটা সে টান দিবে, সে তার মতো ইউজ করবে বা ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য চেষ্টা করবে। আবার যখন দরকার হবে না তখন আবার কিন্তু সে ফেরত দিবে। তো যখন ইঞ্জিনটা কুলেন্ট টানে তখন অনেক সময় রিজার্ভারে দেখতে পারেন যে কুলেন্ট কমছে, কিন্তু আসলে এটা কমে নাই। তো এটা খেয়াল রাখবেন। আর কখনোই পানি দেওয়া যাবে না। পানি দিলেই ভিতরে জং পড়ার চান্স আছে। ডিস্টিল ওয়াটার অথবা কুলেন্ট এবং এই দুইটার মিশ্রণের মাধ্যমে এই রেডিয়েটারটা ফিল করতে হবে। ইঞ্জিন অয়েলের বেশ কিছু কাজ আছে। ইঞ্জিন অয়েল গাড়ির ইঞ্জিনের ভিতরে ফ্রিকশন কমায়, তারপরে ইঞ্জিনটা ক্লিন করে এবং ইঞ্জিনটা ঠান্ডা রাখার জন্য কাজ করে। তো এই বৈশিষ্ট্যগুলো একটা ভালো ইঞ্জিন অয়েলের মধ্যে থাকবে। আর এই গাড়িগুলোতে ইঞ্জিন নর্মালি 5 FE আসে, 1500 সিসি। তো এই গাড়িটাতে 7 FE করা, এটা পরে করা হয়েছে। তো 5 FE হোক বা 7 FE হোক, যেটাই হোক, এই গাড়িগুলোর ক্ষেত্রে যদি 20W50 ইউজ করা হয় তাহলে একটু বেটার পারফরমেন্স পাওয়ার কথা, যেহেতু ইঞ্জিনগুলো অনেক পুরানো। ইঞ্জিন অয়েলের এই নাম্বারগুলো খেয়াল করেন। 20W50, 20 হচ্ছে লোয়ার টেম্পারেচার, ভিসকোসিটি, W হচ্ছে উইন্টার, আর 50 হচ্ছে হায়ার টেম্পারেচার বা অপারেটিং টেম্পারেচার, বা আমরা যখন গাড়িটা চালাতে থাকি, ইঞ্জিনটা রানিং থাকে, সেই টেম্পারেচার এই 50 ভিসকোসিটি মেনটেন করতে পারে। আমি একটু আগেই বলছি ইঞ্জিনের অন্যতম একটা কাজ হচ্ছে ফ্রিকশন কমানো। তো ফ্রিকশন কমায় আলটিমেটলি ইঞ্জিনের পার্টগুলার প্রোটেকশন নিশ্চিত করে। তো এখানে দেখেন লেখা আছে এভরিডে প্রোটেকশন। তো এই মোবিল সুপার 20W50 এই অয়েলটা আপ টু 65% প্রোটেকশন নিশ্চিত করে। আর এখানে খেয়াল করেন API-SP। API মানে হচ্ছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। API যে গ্রেডিংগুলো করে এগুলোর মধ্যে আছে SM, SN, SN প্লাস আর SP। তো SPটা হচ্ছে হাইয়েস্ট গ্রেড। ইঞ্জিন অয়েল যদি জেনুইন হয় তাহলে কিন্তু ইঞ্জিনের জন্য ভালো। অনেক সময় বাজারে ভেজাল মিশ্রিত ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তো ওইটাও আপনারা এই ক্যানের ক্ষেত্রে চেক করতে পারবেন। এই কোডটা SMS করে এই নাম্বারে দিলে একটা ফিরতি SMS আসে, যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন ইঞ্জিন অয়েলটা আসল কি নকল। ইঞ্জিন অয়েলের মাপটা কিভাবে চেক করবেন? একটা গেজ থাকে, এটা টেনে আনতে হবে। খেয়াল করেন এখানে F লেখা, মানে ফুল। তো এখন দেখেন অয়েলটা অনেক নিচে, কিন্তু কারণ গাড়িটা এখন গরম, চালায় আসলাম মাত্র, তো এই কারণে এক্স্যাক্ট মাপটা আপনারা পাবেন না। তো যখন ইঞ্জিন অয়েল ফিল করবেন তখন চেষ্টা করবেন মোটামুটি এই মাঝে
বা 2/3 ফিল করতে ঠান্ডা অবস্থায়। তাহলে যখন গরম হবে তখন ওটা বেড়ে আলটিমেটলি F পর্যন্ত আসবে। আর এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল করার জায়গাটা। আর এই যে 4টা জিনিস এগুলো হচ্ছে কয়েল, আর এটার ভিতরে থাকে হচ্ছে প্লাগ বা স্পার্ক প্লাগ বলি আমরা। প্লাগের মেনটেন্যান্সের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে প্লাগ জেনুইন লাগাইতে হবে অবশ্যই, কিন্তু প্লাগ অন্যান্য আইটেমের মতো একদম এতদিন চলবে এটা কিন্তু বলা যায় না। কারণ একটা ভালো স্পার্ক প্লাগ এক ট্যাঙ্কি খারাপ তেল নষ্ট করে দিতে পারে। এটা হচ্ছে গিয়ার অয়েল চেকের গেজ। তো এই গাড়িটাতে ATF আসে, তো এটা চেক করা সম্ভব গিয়ার অয়েলটা। গিয়ার অয়েল কিন্তু নর্মালি ইঞ্জিন অয়েলের মতো চেক করলে হবে না, ভিতরে একজন থাকতে হবে যে কিনা গাড়িটা বা গিয়ারটা ড্রাইভে দিয়ে ব্রেকে চাপ দিয়ে ধরে রাখবে। ওই অবস্থাতে আপনার গিয়ার অয়েলটা চেক করতে হবে। এখন তো গাড়িটা স্টার্ট বন্ধ, তাই এখন চেক করা যাবে না। এই যে জিনিসটা, এটা হচ্ছে ব্রেক অয়েলের ক্যান বা রিজার্ভার বলতে পারেন। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এখানে ব্রেক অয়েলের মাপটা ঠিক আছে কিনা এটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রেক অয়েল সাধারণত প্রতি সার্ভিসে যখন আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তখন কিন্তু লাগে না, কিন্তু ব্রেক অয়েলটা আপনারা সবসময় চেকে রাখবেন। আর এটাও অনেক সময় একটু কমতে পারে। তো ব্রেক প্যাড যখন ক্ষয় হয় তখন কিন্তু ব্রেক অয়েলটা একটু নিচের দিকে নামে। এটা কিন্তু ব্রেক অয়েল কমে গেছে বা নষ্ট হয়েছে এরকম না। আবার যখন নতুন ব্রেক প্যাড লাগাবেন তখন কিন্তু এটা আবার আগের জায়গায় চলে আসার সম্ভাবনা আছে। আর এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স, যেটার ভিতরে এয়ার ফিল্টার থাকে। আমরা কিন্তু অনেক সময় এয়ার ফিল্টারের ক্ষেত্রে তেমন নজর দিই না, মানে কম দামি এয়ার ফিল্টার লাগে। মাথায় রাখবেন ইঞ্জিনের ভিতরে কিন্তু ময়লা যাওয়ার সবচাইতে বড় একটা পার্ট হচ্ছে এয়ার ফিল্টার। কারণ এখান থেকে কিন্তু বাইরের বাতাসটা ইঞ্জিন টানে। ফিল্টার যদি বাতাসের সাথে যে বালুগুলো থাকে বা ময়লা থাকে ফিল্টার করতে না পারে, এটা কিন্তু ইঞ্জিনে চলে যায়। তো কাজেই এয়ার ফিল্টারটা একেবারে জেনুইন যদি নাও লাগান, মিডিয়াম কোয়ালিটি লাগাইলেও এয়ার ফিল্টারটা চেষ্টা করবেন প্রত্যেকটা সার্ভিসিংয়ে চেঞ্জ করতে। ব্রেকের ক্ষেত্রে যেটা, ব্রেক প্যাড সবসময় জেনুইন লাগাইতে হবে। ব্রেক প্যাড যদি জেনুইন না হয় তখন এটা হার্ড হয়ে যায় বা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়াটা বলতে বোঝায় আমি, তখন যখন ব্রেক করা হয় তখন কিন্তু ব্রেক প্যাডটা ক্ষয় হয় না, যেহেতু হার্ড হয়ে গেছে। সেটা যেটা করে সেটা ডিস্কের উপরে প্রেশার দেয়। ডিস্কের উপরে প্রেশার দিলে ডিস্কের নষ্ট হয়ে যায়, তখন ব্রেক করলে প্যাডেলে মানে ব্রেক প্যাডেলে ভাইব্রেশন আসে এবং এটা আলটিমেটলি ডিস্কের জন্য ক্ষতিকর। ড্রাইভিং ইমপ্রেশন, মানে গাড়িটা তো বাইরে থেকে বেশ ভালো লাগতেছে। তো এখন চালাই দেখতেছি যে অ্যাকচুয়ালি গাড়ির কন্ডিশনটা কেমন। সাসপেনশনের মেনটেন্যান্সের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্রেক প্যাডের ক্ষেত্রে যেরকম একদম জেনুইন প্যাড ইউজ করা উচিত, তারপরে হেডলাইটের ক্ষেত্রে যেমন জেনুইন হেডলাইট ইউজ করা উচিত, সাসপেনশনের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা একটু খরচ কমাইতে পারেন। কীরকম? ধরেন শক অ্যাবজর্বার, যা বা যেটাকে মেকানিকরা অনেক সময় সকেট জাম্পার বলে। তো শক অ্যাবজর্বার কিন্তু এখন চাইনিজ অনেক ভ্যারিয়েন্টের বা অনেক ব্র্যান্ডের কিন্তু শক পাওয়া যায়। তো ওইগুলো যদি লাগান তাহলে কিন্তু মোটামুটি ঢাকার মধ্যে চলে সমস্যা হবে না। এখন কাজ জমায়ে একসাথে পুরোটা করব, এই কাজটা করা আমার মতে ঠিক না। কারণ সাসপেনশন যদি খারাপ হয় কমফোর্ট তো কমাবেই, কিন্তু আরেকটা বড় ক্ষতি করবে, সেটা হচ্ছে টায়ার নষ্ট করবে। কারণ অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তখনও টায়ার নষ্ট হয়, আর যদি সাসপেনশন ঠিক না থাকে তখনও টায়ার নষ্ট হয়। তো কাজেই সাসপেনশনের কাজটা লাগলে একটু কম দামি পার্ট দিয়ে চালিয়ে নিতে পারেন, কিন্তু এটাও ঠিকঠাক রাখা উচিত। অকটেনের ক্ষেত্রে ভালো অকটেন পাওয়াটা আগে অনেক কষ্ট ছিল, কিন্তু এখন কিন্তু ঢাকার মধ্যে বেশ কিছু ভালো পাম্প আছে। ওখান থেকে আপনারা যদি তেল নিতে পারেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। কিন্তু কোনো কারণে ধরেন তেল নেওয়ার পরে টের পাইলেন যে তেলটা খারাপ পড়ছে। অনেক সময় কিন্তু ভালো পাম্পে তেল খারাপ পড়তে পারে, অনেক সময় অনেক ব্যাচ খারাপ পড়ে, তখন কিন্তু তেল খারাপ পড়তে পারে। তখন আপনারা বাজারে কিছু অকটেন বুস্টার পাওয়া যায়, ভালো ব্র্যান্ডের যেগুলা, সেগুলা একবার ইউজ করতে পারেন। কিন্তু আবার এটা খেয়াল রাখবেন, যদি না লাগে রেগুলার কিন্তু অকটেন বুস্টারটা ইউজ না করা আমার মতে ভালো। কারণ ব্যাপারটা অনেকটা এরকম হয়ে দাঁড়াবে যে আমার গ্যাস হয় নাই, তাও আমি গ্যাস্ট্রিকের একটা ওষুধ খাইয়ে নিলাম। সবশেষে বলতে চাই, একটা গাড়ি মেনটেন করলে কত ভালো থাকে এই গাড়িটা তার একটা প্রমাণ। 30 বছরের উপরে এই গাড়িটা চলতেছে। যদি আপনি গাড়িটা শুরু থেকে মেনটেন না করেন, ছোট ছোট সমস্যা যদি সময় মতো সমাধান না করেন, তখন এটা আলটিমেট একটা বড় সমস্যায় পরিণত হবে এবং একটা বড় খরচ দাঁড়ায় যাবে। প্লাস রাস্তাঘাটে চলার সময় গাড়িটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে পড়ে থাকতে পারে, তখন কিন্তু আলটিমেটলি অল্প যে খরচটা বাঁচাইলেন ওর থেকে অনেক বেশি কষ্ট রাস্তায় করতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।